দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখ। প্রবাসীদের সুখ দুঃখ সফলতার নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে হাজির হই আমরা। আমাদের সাথে থাকেন এই খাতের সাথে যুক্ত অতিথিরা। আজকেও আমাদের সাথে দুজন অতিথি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন জনাব শরীফুল হাসান, অভিবাসন বিশেষজ্ঞ। জনাব শরীফুল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা শুরুতেই যেমনটি বলছিলাম যে প্রবাসীদের নিয়ে যেহেতু এই অনুষ্ঠান এবং প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা কেমন আছেন, সেখানে তারা এই বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতিতে নানা রকম সংকটের মধ্যে আছেন। অনেক দেশে আমাদের শ্রমবাজার সংকুচিত হচ্ছে, অনেক দেশে আবার হয়তো নতুন করে কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে বাংলাদেশিদেরকে এই সময় তাদের কর্মক্ষেত্রে নানা রকম নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হচ্ছে এই কোভিড-19 পরিস্থিতিতে। এই বিষয়ে আমরা একটু বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আমাদের সকলেরই পরিচিত মুখ, পরিচিত মানুষ এবং বাহরাইনে বাংলাদেশিদের অভিভাবক জনাব নজরুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। বাহরাইনে বাংলাদেশিরা বা আপনারা এখন কেমন আছেন বা সেখানে করোনা পরিস্থিতি কি, এটি দিয়ে আসলে একটু শুরু করতে চাই আজকের আলোচনা। জনাব নজরুল ইসলাম। ধন্যবাদ বাংলা ভিশনকে এবং প্রবাসী মুখকে এবং মিরাজ হোসেন গাজী, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে উপস্থিত শরীফুল হাসান, তাকেও ধন্যবাদ। প্রবাসীরা বাংলাদেশি যারা এখানে বাহরাইনে কর্মরত আছেন, করোনা শুরু থেকে পর্যন্ত সময়কালে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন এবং প্রথম দিকে তাদের কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু এখন যেহেতু বাহরাইন সরকার প্রবাসী এবং দেশীয় নাগরিক সবার প্রতি সমান যত্নশীল এবং স্বাস্থ্যসেবা সুরক্ষাটা তারা দিয়ে যাচ্ছে, বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে, সেই জন্য প্রবাসী বাংলাদেশিরা করোনা আক্রান্ত যারা হয়েছিলেন তারা অনেকেই অধিকাংশই সেরে উঠেছেন। আর দুঃখের বিষয় হচ্ছে ভিতরে খুব বেশি লোক এখানে মারা যায়নি। টোটাল 1383 জন মারা গিয়েছে করোনাতে, তার ভিতরে 97 জন বাংলাদেশি এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন এবং আরো 20 থেকে 22 হাজার বাংলাদেশি তারা করোনা আক্রান্ত হয়েছিলেন, তারা সুস্থ হয়েছেন। আর আরেকটি খুশির খবর হচ্ছে যে নির্বিচারে দেশি এবং বিদেশি সবাইকে তারা ভ্যাকসিন দিয়েছে এবং যারা বৈধ ভিসাধারী তারা একটা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পেরেছেন। আর যাদের বৈধ ভিসা ছিল না তাদের কিছু সমস্যা ছিল, অ্যাপস তারা ব্যবহার করতে পারেননি বিধায় দূতাবাস এবং এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে গত মাস থেকে তাদেরকেও ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন ইতিমধ্যে এরকম যারা বৈধ কাগজপত্র নেই তাদের প্রায় 2000 বাংলাদেশি ভ্যাকসিন নিতে পেরেছে এবং আগামী সপ্তাহে তাদের সেকেন্ড ডোজ অনেকের আছে এবং ফার্স্ট ডোজ আবার নেক্সট অগস্ট মাসের 7 তারিখে আরেকটি ডেট। নিশ্চয়ই এটি একটি ভালো খবর যে যেহেতু যারা অনিয়মিত বা বৈধ কাগজপত্র নেই তাদেরকেও তারা ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি শুরু থেকেই যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে এই কোভিড-19 পরিস্থিতির কারণে কর্মী ফেরত আসার ঢল আমরা দেখেছি, কিন্তু সেই ক্ষেত্রে বাহরাইনে আমরা দেখেছি বাহরাইন থেকে খুব কম সংখ্যক কর্মী ফেরত এসেছে। মানে এই কারণটা কি আসলে? না, এটার কারণ হচ্ছে যে বাহরাইনে তুলনামূলকভাবে বাংলাদেশিদের সংখ্যা দ্বিতীয় অবস্থানে ভারতের পরে। তো এখানে ভারতীয়রা কিন্তু প্রায় 35,000 থেকে 40,000 ফিরে গেছে। আর বাংলাদেশি যদি হিসাব করি তো এ যাবৎ আমার মনে হয় যেটা ডেটা আমাদের কাছে আছে 2,500 থেকে 3,000 মতো, 3,000 মতো গিয়েছে এবং তার ভিতরে 1,500 আছে যাদের ফিরে মানে ছুটিতে গেছেন, কোনো কারণে ভিসা এক্সপায়ার্ড হয়ে যাওয়াতে তারা আসতে চাচ্ছেন, আসতে পারছেন না, কিন্তু একেবারে স্বইচ্ছায় ফিরে গেছেন এরকম সংখ্যা 2,000-এর মধ্যে। তো এটা মানে অর্থাৎ যারা কাজ হারিয়ে ফেরত এসেছেন আসলে এরকম 2,000, যেটি হয়তো তাদের সার্বিক এবং পারিবারিক কারণে যারা ফিরে গেছেন তাদের, কিন্তু এদেশের সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান কারো পক্ষ থেকেই কোনো বাংলাদেশিদেরকে ফোর্সফুলি তাদের ইচ্ছার বিরুদ্ধে পাঠানোর কোনো ইচ্ছা বা পদক্ষেপ নাই। নিশ্চয়ই এটি বাহরাইন সরকার নিশ্চয়ই এটি একটি তারা মহানুভবতার পরিচয় দিয়েছে এই কোভিড-19 পরিস্থিতিতে। অন্যান্য দেশের তুলনায়
নিশ্চয়ই আমরা বাংলাদেশিদের পক্ষ থেকে ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। নজরুল ইসলাম, থাকুন আপনি আমাদের সাথে, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা একটু একই প্রসঙ্গে একটু জনাব শরীফুল হাসান আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করছেন, সরাসরি মাঠে সাংবাদিকতা করেছেন, এখন একটি উন্নয়ন সংস্থার সাথে কাজ করছেন অভিবাসী কর্মীদের নিয়ে। আপনার পর্যবেক্ষণ কি? এই যে বাহরাইন থেকে ধরেন 3000-এর মতো ফেরত এসেছে, কিন্তু অন্যান্য দেশ থেকে আমরা দেখেছি লাখের উপরে কর্মী বা কর্মীদের আসার ঢল আমরা দেখেছি। আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। ধন্যবাদ মিরাজ ভাই, ধন্যবাদ বাংলা ভিশন। আমি ঠিক এই কথাটাই অনুষ্ঠান শুরুর আগে স্যারের সাথে আলাপ করছিলাম, কারণ আমি যখন বিভিন্ন দেশ থেকে ফেরত আসা কর্মীদের ডেটা দেখছিলাম, আমাদের 2020 সালে কোভিডের সময় এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 4,08,000 কর্মী ফেরত এসছে। সৌদি আরব, মধ্যপ্রাচ্য এই দেশগুলো থেকে 1 লাখেরও বেশি কর্মী যেখানে ফেরত এসছে, সেখানে বাহরাইন থেকে আমাদের ডেটা অনুযায়ী 4,000-এরও কম কর্মী ফেরত এসছে, এবং এর মধ্যে অনেকেই স্যার যেটা বলেন অর্ধেকই স্বেচ্ছা ফেরত এসছে। এটা আমি মনে করি খুবই ইতিবাচক দিক। মধ্যপ্রাচ্যের কম্পারেটিভলি অন্য যে কোনো চেয়ে বাহরাইনের এই অবস্থাটা আমাদের ভালো। কিন্তু আবার আমি বলবো যে একটু সংকটের জায়গাটা হচ্ছে, আমি নিজে বাহরাইনে গিয়েছি, কথা বলেছি। বাহরাইন কিন্তু বাংলাদেশে একটা খুব সম্ভাবনার শ্রমবাজার ছিল। অনেক সেক্টর, ফিশিং, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, নানান কাজে অনেক বাংলাদেশিরা ছিলেন। একসময় যেখানে গড়ে 15-20 হাজার লোক সেই দেশটাতে গিয়েছেন, এমনকি কোনো কোনো বছর 70,000-ও গিয়েছেন। কিন্তু আমাদের এই বাজেটটা 2018-তে 5,000, তারপরের বছর 4,000 করে 19-20 থেকে এটা কমে আসে, কমে কমে এখন লাস্ট 19-20-21-এ আমাদের খুব বেশি কর্মী যায় নাই। আমাদের নতুন রাষ্ট্রদূত মহোদয় এর পরে জয়েন করেছেন। আমি খুব আশাবাদী বা আশা করতে চাই, আমরা স্যার যখন গিয়েছেন নিশ্চয়ই ইতিবাচক এমন কিছু হবে যে কোভিডের পর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমাদের এই শ্রম বাজারটা যেন আবার স্বাভাবিকভাবে চালু হয়, সেই আশাটা নিশ্চয়ই আমরা করতে পারি। এবং আরেকটা পয়েন্টও খুব ইতিবাচক, সেটা হলো সবাইকে টিকা দিয়েছে বাহরাইন। এটাও আমি মনে করি একটা ইতিবাচক দিক, যে প্রবাসীদের সবাইকে টিকা দেওয়া। আমার কাছে মনে হয় যে আমরা যদি বাহরাইনের শ্রম বাজারটা চালু করতে পারি সামনের দিন কোভিডের পর, তাহলে মধ্যপ্রাচ্যের এই দেশটাকে কেন্দ্র করে খুব ছোট দেশ বাহরাইন, কর্মী সংখ্যাও খুব বেশি নয়, কিন্তু আপনি যদি প্রবাসী আয় বা অন্য জায়গায় দেখেন, আমাদের টপ 5-এর মধ্যে বাহরাইন সবসময় ছিল কর্মী যাওয়ার দিক থেকে, 15-16, 14-15 থেকে। আমি এই ইতিবাচক আশাগুলো সামনের দিনকে করতে চাই, যেটা আসলে কোভিডের সময় যে ধারাবাহিক একটু কম এসেছে, সামনে দিয়ে একটু বেশি কর্মী যাবে বলে আমরা আশা করছি। যে এই জায়গাতে আমরা একটু জনাব নজরুল ইসলাম রাষ্ট্রদূত আপনার কাছে একটু আসতে চাচ্ছি, যে এই যে বাহরাইনের শ্রম বাজারটি আমরা দেখছি যে দিন দিন সংকুচিত হয়ে আসছে, আগে যেমনটি ছিল হয়তো 18 সালের পর থেকে, এবং আপনি সেখানে যাওয়ার পরে এখন পরিস্থিতি কি, বা এই বিষয়টি নিয়ে আপনি বাহরাইন কর্তৃপক্ষের সাথে কতটুকু যোগাযোগ করছেন, বা সামনে কোনো আশার খবর আছে কিনা শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে? না, সেটাই বলছিলাম, যেহেতু করোনা কালে একটি স্লোডাউনের কারণে 20 সালে তো আমরা নতুন করে শ্রমিক আসার ব্যাপারটা ওইরকম ভাবে আলোচনার টেবিলে আসেনি। কিন্তু এখন যতগুলি বৈঠকেই আমি অংশগ্রহণ করছি, তাদেরকে নতুন করে শ্রমিক নেয়ার কথা বলছি এবং তারাও আশ্বাস দিচ্ছেন। কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে আপনি জানেন যে বাংলাদেশ এখন করোনাতে রেড লিস্ট কান্ট্রির ভিতরে, বাহরাইন এবং অনেক দেশের কাছেই। তো সেই কারণে লেবার মার্কেটটা ওপেন এই মুহূর্তেই হবে এরকম কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না। তবে বেশ কিছু এগ্রি এবং কনস্ট্রাকশন প্রজেক্টসে বাংলাদেশের অংশগ্রহণ এবং সেখানে ভবিষ্যতে প্রতি মাসে কিছু সংখ্যক শ্রমিক এবং বছরে 10-12 হাজার শ্রমিক আসার একটা সুযোগ ইনশাল্লাহ হতে পারে, আমি আশাবাদী এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এবং বাহরাইনও যেহেতু রিভাইভাল প্রসেসে আছে, করোনা থেকে তারা অনেকটাই সক্ষমতার দিকে যাচ্ছে এবং ভ্যাকসিনেশন যেটা দেশের প্রায় 80% লোক দিয়ে ফেলেছে এবং তাদের ভ্যাকসিনেশন খুব র্যাপিডলি হচ্ছে এবং অল্প সংখ্যার জনসংখ্যা বহুল দেশ, যেহেতু প্রায় 17 লক্ষ লোক, তো তাদের জন্য এটা ট্যাকেল করাও সহজ। এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাহরাইনে এই করোনার ভিতরে থেমে নেই। তাদের যে রিসেন্ট ইকোনমিক রিপোর্ট, অক্সফোর্ড ইকোনমিক রিপোর্ট, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বেরোয়েছে, বাহরাইনকে তারা 5% গ্রোথ রেট দেখাচ্ছে এবং রিভাইভাল প্রসেস হচ্ছে। তো আমি আশাবাদী ভবিষ্যতে বাংলাদেশের শ্রমিক এখানে হয়তো আসতে পারবে, কিন্তু আমাদেরকে আরো সচেতন হতে হবে। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কিছু ট্রেনিং দিতে হবে, তাদেরকে এদেশের কৃষ্টি কালচার আচরণ সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে এবং কোভিড রিলেটেড স্বাস্থ্যগত শিক্ষাটাও আমার মনে হয় নতুন করে প্রত্যেক শ্রমিককে দেওয়া দরকার, যাতে বিদেশের মাটিতে এসে তারা স্বাস্থ্য সুরক্ষাটা করতে পারে। ধন্যবাদ।
জি, জনাব নজরুল ইসলাম, এই বিষয়ে একটু আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি যে এই যে আমাদের দেশে তো ছুটিতে যারা এসে আটকে পড়েছিলেন, আপনি বলেছিলেন যে অনেকের হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারা আসলে কি করবে এখন? বাহরাইনে যদি যেতে চায় তাদের কি করণীয়? এবং এখানে তো টিকা নেওয়ার বিষয়টিও আছে, তাদের জন্য পরামর্শ কি আপনার? না, টিকা ধরেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেহেতু প্রবাস যারা যাবেন তাদের টিকার ব্যবস্থাটা করেছে, টিকা নিলেই তারা যে আসতে পারবেন এই গ্যারান্টি বাহরাইনের ক্ষেত্রে নেই। বাহরাইনের ক্ষেত্রে যেহেতু কোভিড কালীন সময় যারা ছুটিতে ছিলেন এবং তাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, এখন রিনিউয়াল হচ্ছে না, বিকজ ওভারঅল বাংলাদেশিদের ভিসা এখানে বন্ধ আছে। তো এখন যখন নতুন করে ভিসা ওপেন হবে তখন তাদের মালিক পক্ষ যদি তাদেরকে আবার নিয়োগ করতে চায় তখন তাদের আসার একটা সুযোগ সৃষ্টি হবে। তো আমি সেই লক্ষ্যেই কাজ করছি, এবং যেহেতু যারা 1000-1500 লোক বাংলাদেশে আটকে পড়েছেন তাদের তো একটা অভিজ্ঞতা আছে এবং তাদের এখানে অলরেডি বাহরাইনি মালিকের সাথে একটা সম্পর্ক আছে অথবা তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ছিল। অতএব তাদের জন্য আসাটা যখন ভিসাটা ওপেন হবে আমার মনে হয় তাদের জন্য সুযোগটা সৃষ্টি হবে, এবং তাদের তালিকা আমার কাছে আছে এবং তাদের ব্যাপারে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং চেষ্টা, আন্তরিকতা সবই নিশ্চয়ই আপনারা জি জি সবই আপনারা করছেন। যেহেতু রেড অনেক কিছুই এখনো তারা খুলছে না, তো আমি আশাবাদী ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো তাদের একটা সুযোগ সৃষ্টি হতে পারে। জি, আমরাও আশা করছি আমাদের যারা বাহরাইন থেকে দেশে এসে আটকা পড়েছেন, এর আগের অনুষ্ঠানেও আপনি আমাদেরকে বলেছিলেন যে এই বিষয় নিয়ে কাজ করছেন, আমরাও আশা করছি সামনে হয়তো ভালো ফল দেখতে পাবো এই বিষয়ে। জনাব শরীফুল হাসান, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন ইস্যুতে একটু কথা বলতে চাই। শুধু বাহরাইন না, বিশ্বের অনেক দেশ থেকে কর্মীরা দেশে এসে আটকা পড়েছেন, আবার নতুন কর্মী যাওয়া, যেমন সৌদি আরবে বিশেষ করে কর্মী যাওয়ার সুযোগটি আছে, বড় পরিসরে কর্মী যাচ্ছে সেখানে, এবং নতুন কর্মী যাবে, পুরাতনরাও আছেন। বাংলাদেশের ভ্যাকসিন পরিস্থিতি বা এই যে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে বিদেশগামী কর্মীদের, এটি নিশ্চয়ই আমাদের কর্মীদের জন্য একটি ভালো খবর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি ভালো উদ্যোগ আমরা নিশ্চয়ই বলবো। পরবর্তী পদক্ষেপগুলো আসলে যেটি চলছে সেখানে আপনি কতটুকু সন্তুষ্ট, বা আসলে কি পর্যবেক্ষণ, আপনারা কি দেখছেন? ধন্যবাদ মিরাজ ভাই, আমার মনে হয় এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন আমাদের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ প্রথম গণটিকাদান কর্মসূচি ছিল এবং শুরু থেকেই প্রবাসীরা আমাদের লিস্টে ছিল, কিন্তু তারপরে আসলে যখন আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকাটা পাচ্ছিলাম না ভারত থেকে, তখন থেকে আমাদের কিছুটা সংকট শুরু হলো এবং সেই সংকটটা কিন্তু বেশ অনেকটা চলেছে। এবং যখন আমাদের দেখলাম চূড়ান্ত রূপ ধারণ করলো, যখন সৌদি আরব বলে দিল যাদের টিকা নেই তাদের অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে এবং 14 দিন কোয়ারেন্টাইনে 60-70 হাজার 1 লাখ টাকা পর্যন্ত খরচ, আমরা একটা ভয়াবহ তখন দুর্ভোগ দেখতে পেলাম। কিন্তু আশাবাদযোগ্য কথা হচ্ছে তখন দ্রুত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসীদেরকে একেবারে অগ্রাধিকার ভিত্তিতে তাদের তালিকা করা হলো। তারপরে তারা যেন যারা সৌদি আরবে যাচ্ছেন তারা ফাইজার বা মডার্নার টিকাটা যেন পান, সেই উদ্যোগগুলো নেওয়া হলো। পাশাপাশি এখন আমরা বলবো আমাদের কিন্তু ইতিমধ্যেই 2-2.5 কোটি টিকা চলে আসছে। বাংলাদেশ সরকার পরিকল্পনা করেছে যে আগামী বছরের মধ্যে আমাদের 80% লোককে টিকা দিয়ে দিবে। এগুলো সব ইতিবাচক দিক। আমি বলবো যে বেশ একটা সংকটজনক সময় আমরা পার করেছি, এপ্রিল মে জুন এই সময়টাতে টিকার জন্য। কিন্তু এখন যেহেতু টিকার সংকটটা অনেকটাই কমে এসছে এবং সেই ক্ষেত্রে টিকা দেওয়ার ক্ষেত্রে আপনি জানেন আমাদের রাষ্ট্রদূত মহোদয় নিশ্চয়ই ভালোভাবে জানেন যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু তারা অনেকগুলো টিকা নিচ্ছে না, যেমন চীনের সিনোফার্মার টিকাটা তারা একসেপ্ট করছে না, তারা আসলে মডার্না বা ফাইজার এই টিকাগুলো চাইছে। তো আমাদের যেহেতু এই টিকাগুলো এখন চলে এসেছে, তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আমরা নিশ্চয়ই এখন যারা যেতে চাচ্ছেন তাদেরকে এই টিকা দিতে পারবে। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু বলেছে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে ঢুকে রেজিস্ট্রেশন করে, কেউ যদি রেজিস্ট্রেশন করে ফেলে এবং তারপর অটোমেটিকলি সুরক্ষা রেজিস্ট্রেশন করে তারপর তিনি টিকার ডেট পেয়ে যাবেন। এবং শুরুতে যে একটু ঝামেলা ছিল, জটিলতা ছিল, সেগুলো কেটে যাচ্ছে, প্রবাসীরা এখন টিকা পাচ্ছে। তবে আমি মনে করি এটা আসলে যত দ্রুত আমরা শেষ করতে পারবো, কারণ আগামী দিনগুলোতে আমাদের কর্মীরা যেতে পারবেন কিনা বিদেশে তার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, তার পাসপোর্টের সাথে সাথে কোভিড টিকাটাও কিন্তু একটা পাসপোর্টের মতোই কাজ করবে, তার একটা কাজে আমরা মনে করি যে দেখুন বছরে আমাদের সর্বোচ্চ এখন গড়ে 6-7 লাখ লোক বিদেশ যায়। আমরা যদি ধরে নেই কোভিড পরবর্তী পরিস্থিতিটা 5 লাখ হবে, তার মানে 5 লাখ লোককে 10 লাখ টিকার ডোজ দেয়, আমি মনে করি এটা খুব কঠিন কিছু। আমাদের যে উদ্যোগ চলেছে, তো আমি মনে করি আমাদের একটা স্পেশাল গুরুত্ব দিয়ে এই কাজটা করা উচিত এবং কেউ যেন মনে না করে এই কাজটা শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের, এই কাজটা কিন্তু আমাদের সবার, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকার উদ্যোগ সব মন্ত্রণালয়, আইসিটি
সবাইকেই প্রবাসীদের গুরুত্ব দিয়ে বিষয়টা ভাবতে হবে। আপনি খেয়াল করেছেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রবাসীরা এতদিন শুধু দিয়েছেন, এবার আমাদের তাদের জন্য দেয়ার পালা। জি জি দিয়েছেন আমরা প্রধানমন্ত্রী। আমার মনে হয় এই বার্তাটা যেন আমাদের প্রত্যেকে বোঝে, আমাদের দূতাবাসগুলো, আমাদের কর্মকর্তা, এয়ারপোর্ট, ইমিগ্রেশন, সবাই যেন মাননীয় প্রধানমন্ত্রী এই বার্তাটা বুঝে যে এবার প্রবাসীদের দেয়ার পালা। এবং আমরা সেটি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংসদেই প্রথমে ফাইজারের ভ্যাকসিনটি 1 লাখ যেই 602 ডোজ ভ্যাকসিন ছিল সেটি পুরোটাই প্রবাসীদের জন্য সংরক্ষিত রাখার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন। এটি নিশ্চয়ই আমাদের প্রবাসী কর্মীরাও তাদের মর্যাদা নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে, তারাও নিশ্চয়ই এতে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন এবং সেই ফল আমরা নিশ্চয়ই এখন পাচ্ছি, প্রবাসীরা ভ্যাকসিন পাচ্ছেন। জনাব শরীফুল হাসান এবং জনাব নজরুল ইসলাম মাননীয় রাষ্ট্রদূত বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আপনারা দুজনেই থাকুন, আমরা একটু বিরতি নিব, বিরতির পর আবারও আসবো আপনাদের কাছে আলোচনায়। দর্শক, আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান, নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা ছিলাম আলোচনায়, আমাদের সাথে যুক্ত আছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম এবং আমাদের সাথে আছেন শরীফুল হাসান, অভিবাসন বিশ্লেষক। আমরা শরীফুল হাসানের সাথে কথা বলছিলাম বিরতির আগে। আমরা একটু রাষ্ট্রদূত মহোদয়ের কাছে আবারও আসতে চাই। জনাব নজরুল ইসলাম, এই যে ভ্যাকসিন বা করোনা ভাইরাসের টিকা ইস্যুটি নিয়ে কথা বলছিলেন আমাদের শরীফুল হাসান, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ আছে, আপনার দীর্ঘদিনে আছেন এই খাতের সাথে যুক্ত, প্রবাসীদের নিয়ে বা বিদেশি বাংলাদেশিদের নিয়ে আপনি কাজ করছেন, নানা রকম সমস্যা সম্ভাবনা দেখছেন খুব কাছ থেকে। এই যে বাংলাদেশে এখন যে টিকা কার্যক্রমটি চলছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও তো বাংলাদেশি কর্মীরা যাচ্ছে, এ বিষয়ে আপনার একটু পর্যবেক্ষণ বা আপনার একটু মতামত জানতে চাই যে আমাদের অভিবাসী কর্মীদের টিকা কর্মসূচি যে চলছে সেটি নিয়ে। ধন্যবাদ। যেটা ইতিমধ্যে শরীফুল হাসান বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্ধৃতি, উনি প্রকল্প নিয়েছেন সেখানে প্রবাসী যারা ফিরে গেছেন তাদের, কিন্তু টিকার ব্যাপার ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেহেতু প্রায়োরিটি করে যারা প্রবাসী যাবেন তাদের টিকার ব্যবস্থা করেছেন এবং সেটার জন্য যাতে টিকা, যে দেশে যে টিকা লাগবে সেই টিকাটা তারা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করেছে। তো আমি এ ব্যাপারে আশাবাদী যে ভবিষ্যতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বা বাহরাইনে যারাই আসতে চাইবেন তাদের এই টিকার সমস্যাটা থাকবে না এবং আশা করি যে এবছরের ভিতরে যদি আমরা আরো বেশ কিছু জনসংখ্যা এবং বিশেষ করে প্রবাসী যারা রেজিস্টার্ড এবং ভবিষ্যতে প্রবাসে যেতে পারেন, যাদের ভিসা আছে অথবা রিটার্নিং ওয়ার্কার, তাদের কিন্তু টিকাটা হয়ে যাবে। এবং টিকা ছাড়া যেটা শরীফুল হাসান বলছিলেন এবং আমরা সকলেই জানি যে কোনো দেশে যেতে গেলে এখন এয়ার টিকিট, ভিসার সাথে সাথে ভ্যাকসিনেশন সার্টিফিকেটটাও ইম্পর্টেন্ট এবং ভ্যাকসিনেশন ছাড়া অনেক জায়গাতেই কাজ পাওয়া যাবে না। তো এ ব্যাপারে আমি আশাবাদী। আর বিশেষ করে বাহরাইনের ক্ষেত্রে যেটা বললাম যে বাহরাইন সরকার খুবই প্রবাস বান্ধব একটি সরকার এবং তারা প্রবাসীদেরকে মহামহিম বাদশাহ থেকে ক্রাউন প্রিন্স, প্রাইম মিনিস্টার পর্যন্ত প্রবাসীদের ব্যাপারে খুবই যত্নশীল এবং সেই কারণে আমি যখন তাদেরকে অ্যাপ্রোচ করলাম যে আমাদের প্রায় বেশ কিছু বাংলাদেশি আছে যাদের ভ্যাকসিনেশন হয়নি, তখন তারা কিন্তু তাদের উইদাউট এনি ডকুমেন্টেশন, অনলি পাসপোর্ট থাকলে হবে অথবা তাদের এক্সপায়ার্ড যদি রেসিডেন্ট কার্ডও থাকে তারা ভ্যাকসিন দিতে পারবে এবং ইতিমধ্যে 2000 দিয়েছে, আরো যারা 1000 খানেক রেজিস্টার্ড হয়েছে তাদের নেক্সট উইকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং প্রতিনিয়ত এরকম যারাই থাকবে তাদেরকে ভ্যাকসিনেশন দিবে। তো ভ্যাকসিনেশনের প্রোগ্রাম যেটা বাংলাদেশ সরকার নিয়েছে সেটাতেও আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদী ভবিষ্যতে বাহরাইন মার্কেট ওপেন হলে অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে বাংলাদেশি প্রবাসীদের যেতে আগামীতে সমস্যা হবে না, যেহেতু যে ভ্যাকসিনগুলি এই সমস্ত দেশে অ্যাকসেপ্টেড, বাংলাদেশ সরকার সেই রকম সব ভ্যাকসিনের ব্যবস্থাই করেছে, অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, মডার্না, তারপরে আপনার সিনোফার্ম। তো মিডল ইস্টের এবং জনসন এন্ড জনসনের ভ্যাকসিনও আসবে আগস্টে, 60 লাখ ডোজ আসছে জনসনের ভ্যাকসিন। জি একটু বাহরাইনে আমাদের অনেক বাংলাদেশ, জি 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 প্লিজ বলেন। ধন্যবাদ। জি, আমরা এই সাথে আপনার সাথে একটু জানতে চাচ্ছিলাম যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাহরাইনে তো অনেক বাংলাদেশিরা আছেন, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যারা আছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন খামারের সাথে যুক্ত ছিলেন, যুক্ত আছেন, তারা আসলে কেমন আছেন বা আপনাদের সাথে তাদের কতটুকু এই সময়ে যোগাযোগ, কি অবস্থা এই করোনা পরিস্থিতিতে? হ্যাঁ, ব্যবসায়ী শ্রেণী যারা আছে তাদের একটা ফোরাম আছে, বাংলাদেশ বিজনেস ফোরাম, তাদের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং অন্যান্য ব্যবসায়ীও আছে। প্রায়
5,000 বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু এনলিস্টেড আছে এখানে, যাদের নিজস্ব নামে বাহরাইনে ব্যবসা, এবং তারা করোনাকালীন সময় একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ছিলেন, কষ্টের ভিতরে ছিলেন, ব্যবসা বাণিজ্য খারাপ মন্দ অবস্থা গেছে, তো এখন কিছুটা কাটিয়ে উঠছেন এবং তারাও বাহরাইন সরকারের ব্যাংক থেকে বিভিন্ন লোন সাপোর্ট কিন্তু পাচ্ছেন, এবং কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। সেই জন্য আমি মনে করি যে বাহরাইন যেহেতু এখানে 5,000 থেকে আরো কিছু অধিক সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী শ্রেণী রয়েছে, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, তো তাদেরকে বিভিন্ন ব্যাংকিং সেবা যদি দেওয়া যায় তো তাদেরকে কিন্তু আমরা অনেকটাই সহায়তা করতে পারি। তো সেই জন্য আমি এখানে বাংলাদেশি কোনো ব্যাংক, বিশেষ করে সোনালী ব্যাংকের শাখা ওপেনের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি, এবং সেটা একটি দীর্ঘ প্রক্রিয়া হলেও আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক, বিশেষ করে সোনালী ব্যাংক যেহেতু লার্জেস্ট, তারা যদি চায় বাহরাইনে একটা ব্রাঞ্চ তারা খুলতে পারে, এবং ব্যবসায়ীদের আরো অন্যান্য ব্যবসা বাণিজ্য আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে বাহরাইনি ব্যবসায়ীদের সাথে সংযুক্ত করে বিভিন্ন সেক্টরে এগ্রি, তারপরে বিভিন্ন ট্রেডিং ম্যাটার্স এবং আইসিটি রিলেটেড ইস্যুজের উপরে আমি কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। জি, আমরা নিশ্চয় আশা করছি যে আমাদের ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত হবে বাহরাইনে, এবং সেই লক্ষ্যে দূতাবাসের যে কার্যক্রম সেটি চলমান থাকবে, আরো গতিশীল হবে। আমরা একটু শরীফুল হাসান আপনার কাছে আবারও আসতে যাচ্ছি যে আমরা জানি যে একনেকে যেই একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং সেটি 427 কোটি টাকার একটি প্রকল্প, এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তার আওতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে ফিরে আসা কর্মীদের জন্য। আপনিও দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন, বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছিল। এই প্রকল্প সম্পর্কে একটু জানতে চাই, যদিও এখনো কার্যক্রম শুরু হয়নি, যেহেতু অনুমোদন হয়েছে, নিশ্চয়ই এটি একটি ভালো খবর। শরীফুল হাসান। ধন্যবাদ মিরাজ ভাই, খুবই ভালো একটি জিনিস বলেছেন। 427 কোটি টাকার এই প্রকল্প গতকালকে একটি অনুমোদন হয়েছে। এখন প্রয়োজনীয় কাগজপত্রগুলো পেলেই হয়তো 2-3 মাসের মধ্যেই আমাদের ন্যাশনাল কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজটা শুরু করতে পারবে। এটি খুবই একটি ইতিবাচক দিক। আমরা নিজেরা গত 5-6-7 বছর ধরে টানা ইন্টিগ্রেশনের কাজটা করছিলাম, আমরা বলছিলাম সরকার বন্ধ সবাইকে করতে। আমি মনে করি কোভিডের সময় এরকম একটা পদক্ষেপ নিয়ে এটি খুব ইতিবাচক পদক্ষেপ, যেখানে 2 লাখ লোককে 13,500 টাকা করে একটা ইমার্জেন্সি ক্যাশ ফান্ড দেওয়া হবে, 23,000 লোককে প্রশিক্ষণ দেওয়া হবে, কাউন্সিলিং দেওয়া হবে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি বলবো যে রিইন্টিগ্রেশনটা আমাদের যারা প্রবাসীরা ফেরে তাদেরকে আপনি 13,500 টাকা একবার দিয়ে দিবেন, তারপরে শেষ। 13,500 টাকা কিন্তু তার তুলনায় কোনো টাকা না, তার 1 মাসে হয়তো সে 200 চলতে পারবে। তো এই 2 লাখ লোককে আপনি 13,500 টাকা দিয়ে দিলেন, তারপর কি হবে? এবং সেটি বোধহয় প্রশিক্ষণের সময় বোধহয় প্রতি মাসে 13,500। না, এটা শুধু আসলে একপাক্ষিক, একবারে দিয়ে দেওয়া হবে 13,500 টাকা, তারপরে 23,000 লোক প্রশিক্ষণ পাবে। তো এই জন্যতে আমাদের এই কাজটাকে যদি টেকসই করতে হয়, সাস্টেনেবল করতে হয়, আমি মনে করি এখানে কয়েকটা ধাপ রয়েছে। প্রথমত হচ্ছে এমার্জেন্সি একটা সাপোর্ট যেটা আপনি দিয়ে দিলেন, তারপর তার একটা কাউন্সিলিং যেটা তার কনফিডেন্স বিল্ড করবে, তারপরে তাকে আপনি দক্ষতার প্রশিক্ষণ দিয়ে দেন। তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আমাদের এই প্রবাসীরা কিন্তু দেশে চাকরি করতে চায় না, বা তার ওই বয়সটাও থাকে না, যেহেতু তারা একটু তার উচিত তাকে একটা উদ্যোক্তা তৈরি করা, কোনো ছোট ছোট ব্যবসা, একটা মাছের খামার, একটা কৃষি খামার, এই কাজটার সাথে যদি কানেক্ট করে দেওয়া যায় প্রশিক্ষণ দিয়ে, এবং তখন যদি তাকে এই যে 3-4-5 লাখ টাকা যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণটা দিচ্ছে, তার মানে ওজেনাস কল্যাণ বোর্ডে এই ট্রেনিংটা দেওয়ার পর পরে উদ্যোক্তা বাড়ানোর জন্য যদি এই টাকাটা কানেক্ট করে দেওয়া যায়, এই তার মানে বিচ্ছিন্নভাবে অনেক কাজ হচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের একটা, ওজেনাস কল্যাণ বোর্ডের একটা, বেসরকারি সংস্থার একটা, সরকারি নানা ধরনের প্রশিক্ষণ, এইগুলো সবগুলো ডট যদি একসাথে যোগ করা যায়, সরকারের সমস্ত উদ্যোগ, বেসরকারি সমস্ত উদ্যোগ, তাহলে আমি মনে করি যে রিইন্টিগ্রেশনটা টেকসই হবে। এবং সেই হিসাবে আমি বলবো প্রথম এত বড় একটা প্রকল্প ওজেনাস কল্যাণ বোর্ডের মন্ত্রণালয়ে, যেটা প্রধানমন্ত্রী চাওয়ার কারণে হয়েছে, আমি মনে করি ইতিবাচক। কিন্তু আমি চাই যে 13,500 টাকা দিয়ে যেন শেষ না হয়ে যায়, মনিটরিং ফলো আপ না, কিন্তু একবারে দিলে তারা হয়তো একবারে খরচ করে ফেলবে, সেটা কোনো কাজে লাগবে না, কিন্তু তাদেরকে দক্ষ করে একেবারে কম টাকা একজন প্রবাসীর জন্য। আমাদের কাজ এমন ভাবে করতে হবে যেন তিনি প্রশিক্ষণ নিয়ে কাজ করে প্রতি মাসে 13,500 টাকা আয় করতে পারে, সেই লক্ষ্যটা আমাদের সামনে রেখে কাজ করতে হবে। জনাব নজরুল ইসলাম, আপনার যদি একটু এই বিষয়ে আপনার কোনো মতামত থাকে, এই যে প্রকল্পটি সম্পর্কে আপনিও জেনেছেন নিশ্চয়ই। না, ধন্যবাদ। আসলে শরীফুল হাসান যেটা বলছেন তার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি যে আসলে সত্যিই বলছেন, যেটা ইন্টিগ্রেটেড হওয়া দরকার, মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, যেটা
ইন্ডিভিজুয়াল কোনো ডিপার্টমেন্ট এককভাবে যদি প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করে তাহলে আইসোলেটেড হয়ে যাবে। তো সেই জন্য প্রবাসীদের ডেটা ক্রিয়েশন এবং তাদের কার কোন ক্ষেত্রে যোগ্যতা আছে সেটা অ্যানালাইসিস করে তাদেরকে যদি সেইভাবে প্রিপেয়ার করা হয়, উদ্যোক্তা বানানো হয়, কেউ যদি এগ্রিতে ভালো থাকে, কেউ টেকনোলজিতে, কেউ ফার্মিং, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কস কিন্তু তারা বিদেশের মাটিতে করে আসে। অতএব সেই এক্সপেরিয়েন্সটার আলোকে তাদেরকে যদি ব্যবসা করার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় এবং এই ইনসেনটিভস প্যাকেজটা যদি সেটার পিছনে লাগানো যায়, তখন তারা কিন্তু সাস্টেইনেবল ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে ইনভলভ হতে পারবে। তো সেটার জন্য আমি আশাবাদী যে এই প্রজেক্ট যেটা এখানে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, প্রবাসী কল্যাণের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে 127 কোটি টাকার প্রজেক্ট, এটি একটি বিগিনিং বলতে পারি। কিন্তু এটাই যে একমাত্র বা শেষ সেটা আমি মনে করি না। নিশ্চয়ই সরকার এই প্রকল্প বাস্তবায়নের উপরে ভিত্তি করে আরো ভবিষ্যতে প্রবাসীদের ব্যাপারে কিছু ইনসেনটিভস প্যাকেজ দিবেন, যেটার মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। তাদের এককালীন আর্থিক সহায়তার থেকে আসলে শরীফুল হাসান যেটা বলছেন আমিও মনে করি, তাদের কৃষি, শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যে দক্ষতাগুলি রয়েছে অর্জিত 10, 12, 15 বছর যারা বিভিন্ন দেশে কাজ করেছেন এবং এখনো যাদের সক্ষমতা আছে তাদেরকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের ন্যাশনাল ইকোনমিক কনটেক্সটেও আমরা কিন্তু একটি ভালো ইম্প্যাক্ট দেখতে পাবো এবং সেটাও আমাদের গ্রোথ রেটটাকে এবং সোশ্যাল ইমপ্রুভমেন্ট, ইকোনমিক ইমপ্রুভমেন্টে কাজে দিবে। ধন্যবাদ। আমাদের যে সকল বেসরকারি রিক্রুটিং এজেন্সি তারাই তো অধিকাংশ কর্মী পাঠান, তারা অনেক সময় বলেন যে তারা যে ধরনের চাহিদা সম্পন্ন কর্মী দরকার টিটিসিতে আবার সেই ধরনের কর্মী তৈরি হচ্ছে না, আবার টিটিসি বলছে তারা যেগুলো তৈরি করছে এজেন্সিগুলো সেগুলো নিচ্ছে না। এই সমন্বয়হীনতারও নিশ্চয়ই একটু দূর হওয়া প্রয়োজন। আমরা একটু রাষ্ট্রদূত মহোদয়ের কাছে জানতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে, যে এই আপনি যে বাহরাইন এবং মধ্যপ্রাচ্য প্রসঙ্গে একটু বলেন, এই যে দক্ষ কর্মীর চাহিদা এবং আগামী দিনে যেই চ্যালেঞ্জ আসবে আমাদের বৈদেশিক কর্মসংস্থান খাতে, সেটি মোকাবেলা করার জন্য এই দক্ষতা বা দক্ষ কর্মী তৈরি কতটুকু গুরুত্বপূর্ণ? একেবারে ছোট্ট করে আমরা শেষ করব অনুষ্ঠান আপনার কথা দিয়ে। না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি যেহেতু করোনাকালীন সময় এখানে যোগদান করি মার্চ 2020, তারপরে কিন্তু মে মাসের ভিতরেই 2-3 মাসের ভিতরেই আমি ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে কোভিড পরিস্থিতিতে এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে কি জাতীয় কর্মীর চাহিদা হতে পারে এবং কি জাতীয় ট্রেনিং দরকার সেগুলির একটা ডিটেইল পেপার পাঠিয়েছে, স্ট্র্যাটেজি পেপার বলতে পারেন, এবং সেখানে উইথ ফ্যাক্টস, ফিগার্স অ্যান্ড গভর্নমেন্ট, এই দেশের সরকারের পলিসি এবং আরো কিছু রিজিওনাল গভর্নমেন্টের পলিসি সহ আমি পাঠিয়েছি। তবে আমার ফোকাসটা ছিল বাহরাইন এবং যেটা আমার টার্গেট হচ্ছে আগামী এই বছরই মার্কেট ওপেন করা এবং স্পেসিফিক্যালি যদি আমি 5,000 ওয়ার্কার্স বছরে আনি তাহলে 5,000 কোন ট্রেডে আনবো সেটাও আমি বলে দিচ্ছি। অর্থাৎ আমার এই বাহরাইনে যেমন কনস্ট্রাকশন একটা ডিমান্ড আছে, এগ্রি ওয়ার্কার্স এর কিছু ডিমান্ড আছে, হসপিটালিটি ট্যুরিজম সেক্টরের ডিমান্ড আছে, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক্স এর কিছু ডিমান্ড আছে এবং সবকিছুর ভিতরে কিন্তু আমাকে একটা বেসিক কারিকুলাম ডেভেলপ করতে হবে করোনা পরিস্থিতি মাথায় রেখে, যে হেলথ অ্যান্ড হাইজিন একটা কোর্স কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ানকে দিতে হবে, এটাও আমি রিকমেন্ড করেছি। অতএব মানে যেটা শরীফুল হাসান বলেছেন, আমি বহুদিন যাবৎ মধ্যপ্রাচ্যে কাজ করি এবং বলে আসছি যে আমাদের কর্মী বাহিনীর যদি দক্ষতা বাড়ানো হয় 2-3% যেটা আমাদের আধা দক্ষ বা দক্ষ আসে, সেটাকে যদি 10-15% আমরা উন্নীত করতে পারি তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সের একটা বিরাট শিফট হবে, যেটা এখন মর্যাদাও বাড়বে। জি হ্যাঁ, মর্যাদাও বাড়বে এবং আমাদের ওয়ার্কারদেরও জব সিকিউরিটি এন্ড আদার ইস্যুস এনশিওরড হবে। অতএব ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আর ওই বিল্ডিং সর্বশেষ মানে যেটা আমি শুনছিলাম, তো সেটা থেকে বের হয়ে এসে আমাদের কোয়ালিটি এন্ড অ্যাক্রেডিটেশন প্রসেস, অর্থাৎ বিদেশে আমার এই ট্রেনিং এর কি মূল্য, কোন দেশে কি চাহিদা, সেটার উপরে ডিপেন্ড করে আমাকে ট্রেনিং দিতে হবে। এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা রয়েছে, কিন্তু আমি ঢাকার সবাইকে অনুরোধ করেছি, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে, যেন একটা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা
গভর্নমেন্টের ন্যাশনাল প্ল্যান থাকে যে আমরা কোভিড পরবর্তী বা কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে কোন দেশে কি কর্মী বাহিনী কখন কিভাবে তৈরি করব পাঠাবো। এটা আমার মনে হয় মানে এটা প্ল্যানিংটা খুবই জরুরি। জি ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব নজরুল শরীফ ভাই। আমার মনে হয় যে আমাদের সব আলোচনায় চলে এসেছে রাশিদ মহোদয়ের কথার মধ্য দিয়ে, আপনিও হয়তো এই বিষয়ে একমত হবেন। তবে একটি আশার খবর হচ্ছে যে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সকল জেলায় যে টিটিসি গুলো আছে সেখানে কর্মকর্তাদের বদলি করা হয়েছে এবং এতে করে দেখা যাবে যে সেখানে হয়তো কাজের গতি হয়তো বাড়তে পারে। আমরাও সেটি আশা করছি, সেই লক্ষ্যে তারা এটি করেছে। এবং ভবিষ্যতে রাশিদ মহোদয় যেমনটি বলছিলেন বা আমাদের আরেকজন অতিথি শরীফুল হাসান যেমনটি বলছিলেন যে কোন দেশে কি ধরনের চাহিদা সৃষ্টি হতে পারে আগামী 1, 2, 5 বছরের মধ্যে, সেই ধরনের কর্মী আগে থেকে যদি আমরা প্রস্তুতি নিতে পারি এবং আমাদের টিটিসি গুলোকে যদি আমরা সক্ষম করে গড়ে তুলতে পারি যে বৈদেশিক শ্রম বাজারে বা বিদেশে আমাদের কি ধরনের কর্মীর চাহিদা রয়েছে সেই কর্মী তৈরিতে, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে দক্ষ কর্মী পাঠানোর যে চ্যালেঞ্জ আসবে এই খাতে সেখানে আমরা মোকাবিলা করতে পারবো। একই সাথে বাড়বে আমাদের কর্মীদের মর্যাদা এবং আমাদের এই অভিবাসন খাতের মর্যাদা, একই সাথে বাড়বে রেমিটেন্সের পরিমাণও। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন প্রবাসী মুখ অনুষ্ঠান, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি প্রবাসী মুখের এই পর্ব। আল্লাহ হাফেজ।